তো একটা রাসায়নিক সাম্যাবস্থায় যদি কোনো একটা বিক্রিয়া পৌঁছায়, তো এই বিক্রিয়াটা রাসায়নিক সাম্যাবস্থায় থেকে থাকে। হ্যাঁ, সারা একটা প্রশ্ন উত্তর দাও তো। সেটা হচ্ছে রাসায়নিক জি সাম্যাবস্থা এটা কি একমুখী বিক্রিয়া উপনীত হতে পারে, মানে পৌঁছাতে পারে, নাকি উভমুখী বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া, ভেরি গুড। আচ্ছা, তো একটা রাসায়নিক সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য থাকে, এগুলা হচ্ছে অ্যাডমিশনে আসে, এমসিকিউ হিসাবে এগুলো আসে। তো 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে স্থায়িত্ব। কোন একটা রাসায়নিক বিক্রিয়ার স্থায়িত্ব। তো একটা রাসায়নিক সাম্যাবস্থা কিছু নিয়ামক বা ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রভাবক, এইগুলা। তো এই জিনিসগুলা যদি, ফ্যাক্টরগুলা যদি তুমি পরিবর্তন না করো, তাহলে যে কোন একটা সাম্যাবস্থা চিরকাল সেভাবেই থাকবে। তার মানে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? তার মানে কোন একটা উভমুখী জি বিক্রিয়া ভাইয়া। যদি সাম্যাবস্থায় উপনীত হয়, এরপর তুমি যদি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রভাবক এইগুলা পরিবর্তন না করো, তাহলে সাম্যাবস্থারটা সেভাবেই থাকবে, এটাও পরিবর্তন হবে না। ঠিক আছে? জি ভাইয়া। 2 নাম্বার, সাম্যাবস্থায় শর্তের পরিবর্তন, ওই যে যেটা বললাম, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এইগুলা যদি তুমি পরিবর্তন করো, তাহলে রাসায়নিক সাম্যাবস্থার পরিবর্তন হইতে পারে, কিন্তু যদি পরিবর্তন না করো তাহলে সেটা পরিবর্তন হবে না। এই 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে তোমার হচ্ছে একটা অনেক জায়গায় খ নাম্বারের সিকিউ আসতে পারে। খ নাম্বারের সিকিউ আসতে পারে সাম্যাবস্থার গতিশীলতা। তার মানে কোন একটা রাসায়নিক সাম্যাবস্থা সবসময় চলতে থাকে। কোন একটা সাম্যাবস্থা, কোন একটা উন্মুখী বিক্রিয়ার সাম্যাবস্থা উপনীত হলে সেটা চলতে থাকে, সেটা গতিশীল থাকে। আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে তোমার মনে হয় যে রাসায়নিক বিক্রিয়াটা হয়তো শেষ হয়ে গেছে বা থেমে গেছে, কিন্তু আসলে এটা থেমে থাকে না। কারণ হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হারটা সমানভাবে চলতে থাকে। দ্যাটস ওয়াই রাসায়নিক সাম্যাবস্থাটা গতিশীল থাকে। এই বিষয়টা কি বোঝা গেছে, নাকি আরেকটু বলতে হবে? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, কি বুঝলা বলো তো? রাসায়নিক সাম্যাবস্থার গতিশীল যে থাকে সেটা কিভাবে বুঝবা? কারণ ভাই এখানে দুইটা বিক্রিয়াই চলতে থাকে, সম্মুখ বিক্রিয়া ও পশ্চাৎমুখী বিক্রিয়া সবসময় চলতে থাকে, এই জন্য হচ্ছে এটা গতিশীল থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে 4 নাম্বার, বিক্রিয়ার অসম্পূর্ণতা। বিক্রিয়ার অসম্পূর্ণতা তার মানে হচ্ছে একমুখী বিক্রিয়া যেগুলো আছে, মনে করো এ থেকে বি তৈরি হলো, এটা একমুখী বিক্রিয়া। তাহলে আমরা কি বলি যে এ থেকে বি তৈরি হয়েছে, তাই না? বা ধরো CH4 অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলো, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করলো। তো আমরা জানি যে মিথেনকে অক্সিজেনে পোড়ানো হলে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। সেইখানে কি মিথেন আর অক্সিজেন কি অবশিষ্ট থাকে? না ভাইয়া। না, থাকে না। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অবশিষ্ট থাকে না, বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। কিন্তু উভমুখী বিক্রিয়ায়, উভমুখী বিক্রিয়ায় কখনো এটা শেষ হয় না। কারণ হচ্ছে ধরো এ থেকে বি যদি তৈরি হয়, আবার কিন্তু বি থেকে এও তৈরি হবে, উভমুখী বিক্রিয়া যেহেতু। এই জন্য একটা উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ দুইটাই থেকে থাকে, কখনোই এগুলা শেষ হয় না। এই জন্য বলা হয় একটা রাসায়নিক সাম্যাবস্থা বা একটা উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায়, তখন এই বিক্রিয়াটা অসম্পূর্ণ থাকে, বিক্রিয়াটা সম্পূর্ণ হয় না। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তার মানে কোন একটা রাসায়নিক সাম্যাবস্থায় যদি কোন একটা উভমুখী বিক্রিয়া যায়, কোন একটা উভমুখী বিক্রিয়া যদি সাম্যাবস্থায় যায়, তাহলে সেখানে বিক্রিয়কও থাকবে, উৎপাদও থাকবে। ক্লিয়ার কিনা?
জি ভাইয়া। আচ্ছা, এইখানে 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 5 নাম্বার যেটা আছে এটা হচ্ছে সাম্য অবস্থায় উপনীত হওয়ার সময়। সাম্য অবস্থায় উপনীত হওয়ার সময়, এটা একটু পড়ে ফেলো। বিভিন্ন উভমুখী রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থায় উপনীত হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময়ের প্রয়োজন। উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ তথা বিক্রিয়ার হার বেশি হলে ওই উভমুখী বিক্রিয়াটি খুব দ্রুত সাম্যাবস্থায় উপনীত হয়। আর যদি সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম হয় তবে সেক্ষেত্রে উভমুখী বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হতে অধিক সময়ের প্রয়োজন হয়। এটা কি বুঝতে পেরেছো? না ভাইয়া, আপনি বলে দেন। আচ্ছা, সেটা হচ্ছে ধরো এ থেকে বি তৈরি হবে, এ থেকে বি তৈরি হবে, তাহলে এ থেকে বি তৈরি হচ্ছে সম্মুখ বিক্রিয়া, বি থেকে এ তৈরি হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া। যদি সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার বেশি হয় তাহলে সাম্যাবস্থাটা দ্রুত অর্জন হবে। আর যদি সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎ বিক্রিয়ার হার কম হয় তাহলে সাম্যাবস্থাটা হতে তোমার সাম্যাবস্থা উপনীত হইতে একটু বেশি সময় লাগবে। এই মানে ধরো একটা গাড়ি বেশি স্পিডে গেলে গন্তব্যে আগে পৌঁছাবে, কম স্পিডে গেলে গন্তব্যে পৌঁছাইতে একটু বেশি সময় লাগবে। এই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এএমসিকিউ, এটা আসতে পারে সাম্যাবস্থাকে উভয় দিক থেকে অর্জন করা যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে মনে করো এ থেকে বি তৈরি হচ্ছে, এ থেকে বি তৈরি হচ্ছে, এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ। তো তুমি হচ্ছে বিক্রিয়ক নিয়ে তো কাজ করবে তাই না, উৎপাদ তো তৈরি হবে। তো তুমি হচ্ছে জি ভাইয়া। বিক্রিয়ক নিয়ে কাজ করলা, মানে এ নিয়ে কাজ শুরু করলা। তাহলে ধরো মনে করো হচ্ছে যে আহ এ থেকে যে বি তৈরি হইলো, তৈরি হওয়ার মনে করো 10 মিনিট পর, হ্যাঁ 10 মিনিট পরে তোমার হচ্ছে এরা রাসায়নিক সাম্যাবস্থা উপনীত হয়েছে, তার মানে সম্মুখ বিক্রিয়া পশ্চাৎ বিক্রিয়ার সমান হয়েছে। তুমি যদি এইবার এ না নিয়ে বি নিয়ে কাজ শুরু করো তাহলেও দেখবা এই 10 মিনিট পরে গিয়ে তোমার হচ্ছে সাম্যাবস্থা উপনীত হয়েছে, অর্থাৎ বি থেকে এ তৈরি হওয়া যেটা। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া, এই বুঝতে জায়গাতে, পারছি। এই জায়গাটাতে একটু পড়ে নাও, এটা ক্লিয়ার হয়ে যাবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমমল হয় এত বড় CH3 বন্ড CH2OH ও CH3 বন্ড COOH এর মিশ্রণ নিয়ে বিক্রিয়ায় ঘটিয়ে বিক্রিয়াটিকে সাম্যাবস্থায় নিয়ে দেখা যায় 65% CH3 বন্ড COOH, বন্ড CH3 ও 65% H2 উৎপন্ন হয়। 35% CH3 CH2OH ও 35% CH3 বন্ড COOH অবিকৃত অবস্থায় রেখে যায়। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ এদিকে তাকাও। এই যে CH3COOH এটার নাম জানো? না ভাইয়া। এটার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড না কি যেন বলে না, না? এটাকে বলে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা এটাকে ভিনেগারও বলা হয়। আর এটার নাম জানো CH3CH2OH? না ভাইয়া। এটাকে বলা হয় ইথানল। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো, ইথানোয়িক অ্যাসিড আর ইথানল এই দুইটা তোমার হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়া করলো করে হচ্ছে এটা হচ্ছে আহ ইথাইল ইথানয়েট।
এই যে এই জিনিসটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েট। এটাকে বলা হয় ইথাইল ইথানয়েট। এগুলো আপাতত মানে একটু জাস্ট জেনে রাখো, এগুলা জৈব যৌগ থেকে আসছে, নামকরণ করলা যখন পড়াবো তখন খুবই ইজি লাগবে। এটা হচ্ছে ইথাইল ইথানয়েট, এটা হচ্ছে ওয়াটার, পানি। তার মানে ইথানোয়িক অ্যাসিড আর ইথানল বিক্রিয়া করে ইথাইল ইথানয়েট আর পানি তৈরি করে। ধরো বিক্রিয়ার পূর্বে ইথানোয়িক অ্যাসিডও ছিল 100%, ইথানলও ছিল 100%। আর বিক্রিয়ার পূর্বে বা বিক্রিয়ার এটা ধরো যখন শুরু হয়েছে, বিক্রিয়ার শুরুতে, তখন ইথাইল ইথানয়েট অর্থাৎ উৎপাদ 0, পানিও কিন্তু 0। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? জি ভাইয়া। সাম্য অবস্থায় গিয়ে দেখা গেল যে ইথানোয়িক অ্যাসিড 35% আছে। যখন সাম্য অবস্থায় উপনীত হয়েছে তখন ইথানোয়িক অ্যাসিড 35% আছে, ইথানলও 35% আছে, ইথাইল ইথানয়েট 65% আছে, ওয়াটার 65% আছে। বুঝতে পারছো? তাহলে তুমি জি যখন ভাইয়া। শুরু করেছো ইথানোয়িক অ্যাসিড আর ইথানল নিয়ে, তখন সাম্য অবস্থায় গিয়ে দেখা গেল কি ইথানোয়িক অ্যাসিড 35% থাকে, ইথানল 35% থাকে, তাই তো? আর ইথাইল ইথানয়েট থাকে 65%, জি ওয়াটার ভাইয়া। থাকে 65%। এইবার যদি তুমি এই ইথানোয়িক অ্যাসিড এবং ইথানল না নিয়ে 65% ইথাইল ইথানয়েট আর 65% পানি নিয়ে বিক্রিয়াটা শুরু করো, তখন দেখবা যে সাম্য অবস্থায় গিয়ে এই ইথানোয়িক অ্যাসিডে 35% আছে, ইথানলও 35% আছে। এই যে খেয়াল করো যে ইথাইল ইথানয়েট আর ওয়াটার নিয়ে বিক্রিয়া শুরু করছে, তাহলে ইথানোয়িক অ্যাসিড আর ইথানল তৈরি হয়েছে। সাম্য অবস্থায় গিয়ে দেখো ইথাইল ইথানয়েট আছে 65%, ওয়াটার আছে 65%, ইথানোয়িক অ্যাসিড আছে 35%, ইথানল আছে 35%। বুঝতে পারছো? জি ভাইয়া। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তুমি বাম দিক থেকে শুরু করো বা ডান দিক থেকে শুরু করো, যে দিক থেকে শুরু করো না কেন, বিক্রিয়াটা একই সাম্য অবস্থায় উপনীত হবে, একই অবস্থায় গিয়ে সাম্য অবস্থায় উপনীত হবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে জাস্ট এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবা, এগুলো হচ্ছে ভার্সিটির অ্যাডমিশনে আসে। ঠিক আছে? হ্যাঁ, সারা সারা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, এরপর তোমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে লা-শাতিলিয়ান নীতি। সারা লা-শাতিলিয়ান নীতিটা মনে আছে? বা হচ্ছে এটা ভাইয়া পড়ছিলাম তো অনেক যে রাইট কি ছিল? ওই যে ভাইয়া চাপ ডানে বামে গেলে কমে বাড়ে, এরকম কিছু একটা ছিল না? জি। আচ্ছা, এই লা-শাতিলিয়ান নীতিটা ইম্পর্টেন্ট সারা। এটা হচ্ছে তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউর জন্য ইম্পর্টেন্ট। যেগুলা ভার্সিটিতে অ্যাডমিশন ইয়েতে যে যে ভার্সিটিগুলোতে তো হচ্ছে তোমার রিটেন আছে, এই রিটেন গুলাতে আসতে পারে, এটার অ্যাপ্লিকেশনটা আসতে পারে কখনো আচ্ছা এরকম। ভাইয়া, জি, ঢাকা ইউনিভার্সিটিতে কি হচ্ছে আপনার রিটেনে বড় ম্যাথ দেয় নাকি হচ্ছে 1 মার্কের মানে কোশ্চেন গুলা দেয় রিটেনে? নর্মালি রিটেন গুলাতে তোমার হচ্ছে এই যে খ নাম্বারের প্রশ্নগুলো আছে না,
এই টাইপের গুলা দেয়, মানে ধরো 3 জি নাম্বার ভাইয়া। বা 5 নাম্বার এরকম। ধরো 1 নাম্বার মানে রিটেনে ভাইয়া এক নাম্বার প্রশ্নে তোমার হচ্ছে ক আর খ দুইটা প্রশ্ন থাকলো, এটা হচ্ছে ধরো 3 মার্কস থাকলো, এটাও ধরো 3 মার্কস থাকলো, অথবা এটা 5 মার্কস থাকলো, এটাও 5 মার্কস থাকলো, দুইটা মিলে হচ্ছে 10 মার্কস, এরকম প্রশ্ন থাকে। ও আচ্ছা ভাইয়া বুঝছি। আচ্ছা, না ভাইয়া অনেক সময় বইতে অনেক কিছু থাকে না, যে এইটা থেকে এইটা প্রমাণ করো, তো ওগুলাও তো মানে কোশ্চেন আসতে পারে যে এটা থেকে এটা প্রমাণ করো বা এরকম এই জন্য বইয়ের অনেক সময় এরকম অনেক কিছু মানে ম্যাথ থাকে আর কি ছিল। এইটা থেকে এটা প্রমাণ করো কি টাইপের, একটা এক্সাম্পল দাও তো। মানে ভাই কেমিস্ট্রিতে না, ফিজিক্সে, মানে ফিজিক্সে হচ্ছে গিয়ে যেরকম থাকে না সূত্রটা, এই সূত্রটা তবে কোথা থেকে আসছে এরকম। এইগুলা এইগুলা আসার সম্ভাবনা কম, ফিজিক্সে হচ্ছে তোমার ম্যাথ আসবে, ফিজিক্সে ম্যাথই আসবে, তুমি যত পারো যত টাইপের ম্যাথ আছে টাইপের ম্যাথ করবা, কখনো ফিজিক্সে এরকম আসবে না যে এটা থেকে এটা প্রমাণ করো, কিন্তু অ্যাপ্লিকেশন গুলো আসবে, কোন একটা ফর্মুলার অ্যাপ্লিকেশন গুলো, ম্যাথ, বিভিন্ন টাইপের ম্যাথ এগুলো আসতে পারে। কেমিস্ট্রিতে যেটা আসতে পারে, যেমন জি এর আগে ভাইয়া ওই যেটা যে পড়ায়, ওইটাই তো। হ্যাঁ, কেমিস্ট্রিতে যেটা আসতে পারে সেটা হচ্ছে এই যে একটু আগে যেটা পড়ে আসলাম যে গতিশীল, হ্যাঁ, সাম্যাবস্থার গতিশীলতা, হ্যাঁ, সাম্যাবস্থায় যে গতিশীল থাকে, সাম্যাবস্থায় যে গতিশীল থাকে, এটা প্রমাণ করো, তো এটার একটা পরীক্ষা আছে, ছোট পরীক্ষা, তো এগুলো আসতে পারে আর কি। লাসাতিলের জি নীতিতে যাই। ভাইয়া। লাসাতিলের নীতি বলবো। জি ভাইয়া। আচ্ছা, লাসাতিলের নীতিটা হচ্ছে যে আমরা জানি যে কোন একটা উভমুখী বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হয়, কোন একটা পর্যায়ে গিয়ে রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হয়, তাই তো। মনে করো কোন একটা জি ভাইয়া। আবদ্ধ পাত্রে আমি পটাশিয়াম ক্লোরেট নিয়ে তাপ দিলাম, একটা আবদ্ধ পাত্রে পটাশিয়াম ক্লোরেট নিয়ে তাপ দিলাম, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হলো। এখন এই অবস্থায় আমি যদি আবদ্ধ পাত্রে নিয়ে বিক্রিয়াটা করি, তাহলে কোন একটা পর্যায়ে এরা উভমুখী বিক্রিয়ায় উপনীত হইল, বা একটা উভমুখী বিক্রিয়া আমি ধরে নিলাম যে এটা একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া মানে কি, পটাশিয়াম ক্লোরাইড ভেঙে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করতেছে আর অক্সিজেন তৈরি করতেছে, পুনরায় পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরেট তৈরি করতেছে, পটাশিয়াম ক্লোরেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট। আচ্ছা, তো এটা একটা উভমুখী বিক্রিয়া, এটা একটা উভমুখী বিক্রিয়া। তো এই উভমুখী বিক্রিয়াটা কোন একটা পর্যায়ে গিয়ে রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হলো। আমি ধরে নিলাম যে কোন একটা পর্যায়ে গিয়ে এরা রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হলো, আমরা জানি যেহেতু যে উভমুখী বিক্রিয়া কোন একটা পর্যায়ে গিয়ে সাম্যাবস্থায় উপনীত হয়। এখন উভমুখী বিক্রিয়া যদি একবার সাম্যাবস্থায় উপনীত হয়ে যায়, তাহলে এই সাম্যাবস্থাটা আজীবন চলতেই থাকবে, আজীবন চলতেই থাকবে। রাসায়নিক সাম্যাবস্থা যদি একবার উপনীত হয়ে যায় তাহলে এটা সারা জীবন চলতেই থাকবে, যদি না যদি না তুমি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করো। বুঝতে পেরেছো? কোন হ্যাঁ এক, উপনীত হয়ে যায় মানে, জি, মানে সাম্যাবস্থায় পরিণত হইলে। জি, কোন একটা উভমুখী বিক্রিয়া যদি একবার সাম্যাবস্থা উপনীত হয়ে যায়, অর্থাৎ তার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে যায়, তাহলে সেটা আজীবন সাম্যাবস্থাতেই থাকবে, আজীবন সাম্যাবস্থাতেই থাকবে, যদি না তুমি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করো। বুঝতে পেরেছো? জি ভাইয়া। জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে দেই। মনে করো পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট সাম্যাবস্থায় যাওয়ার পরে মনে করো আছে হচ্ছে 10 মোলার, মানে ঘনমাত্রা, এটার ঘনমাত্রা হচ্ছে 10 মোলার
এটা হচ্ছে মনে করো 2 মোলার, এটা হচ্ছে মনে করো আছে হচ্ছে 6 মোলার। এগুলো আমি ধরে নিতেছি, এটা আমি ধরে নিতেছি যে আহ, এটাও মনে করো 2 মোলার, এটাও মনে করো 2 মোলার আছে। আমি ধরে নিলাম যে সাম্য অবস্থায় যাওয়ার পরে পটাশিয়াম ক্লোরাইড আছে 10 মোলার, পটাশিয়াম ক্লোরাইড আছে 2 মোলার, অক্সিজেন আছে 2 মোলার। ঠিক আছে, এরা কিন্তু সাম্য অবস্থায় গেছে। আর সাম্য অবস্থায় গেছে মানে কি, সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার কি? সমান। হ্যাঁ, সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার হচ্ছে সমান। পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এই বিক্রিয়াটার যদি আমি তাপমাত্রা, চাপ এবং হচ্ছে ঘনমাত্রা এগুলো আমি পরিবর্তন না করি, তাহলে সাম্য অবস্থাটা আজীবন থাকবে। অর্থাৎ তুমি 10 মিনিট পরে বা 20 মিনিট পর বা 100 মিনিট পরে গিয়েও যদি হিসাব করে দেখো, দেখবা পটাশিয়াম ক্লোরাইড 10 মোলারি আছে, পটাশিয়াম ক্লোরাইড 2 মোলারি আছে, অক্সিজেন 2 মোলারি আছে। অর্থাৎ এদের পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বিজ্ঞানী লা সাতেলিয়া উনি একটা নীতি দিছে, যে নীতিটা হচ্ছে যে এখন যদি এরা সাম্য অবস্থায় যাওয়ার পরে, এরা সাম্য অবস্থায় যাওয়ার পরে আপনি যদি এই তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলা পরিবর্তন করেন, তাহলে আসলে কি হবে সেটা নিয়ে একটা নীতি দিছে। বুঝছো? কোন একটা উন্মুখী বিক্রিয়া সাম্য অবস্থায় যাওয়ার পর জি ভাইয়া। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্য অবস্থাটা কেমন পরিবর্তন হবে সেটা নিয়েই বিজ্ঞানী লা সাতেলিয়া একটা নীতি দিছে, যেটাকে বলা হয় লা সাতেলিয়ার নীতি। বোঝা গেছে প্রেক্ষাপটটা? জি ভাইয়া। আচ্ছা, এবারে বলি লা সাতেলিয়া কি বলছে। লা সাতেলিয়ার নীতিটা একবার পড়ো তো। কোনো সাম্য অবস্থার তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্য অবস্থার অবস্থান ডানে বা বামে এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ ও ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আচ্ছা, আহ, বুঝছো কিছু কি বলছে? না ভাইয়া। আচ্ছা, বিষয়টা হচ্ছে, আচ্ছা ডানে বামে এমন ভাবে পরিবর্তন হবে, এটা কি কিছু বুঝছো? ডানে যদি সাম্যাবস্থা ডানে যায় জি তাহলে কি ভাই, হবে, এইটুকু পর্যন্ত বুঝছি। বামে যদি যায় তাহলে কি হবে? ডানে যাওয়া মানে কি বা বামে যাওয়া মানে কি? ও না ভাইয়া। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। দেখো, এই বিক্রিয়াটা পটাশিয়াম ক্লোরেট, এটা একটা উভমুখী বিক্রিয়া, এটা সাম্য অবস্থায় গেল। যাওয়ার পর আমি যদি বলি বিক্রিয়াটা ডান দিকে যাচ্ছে, দেখো তো অ্যারো চিহ্নটা ডান দিকে না? ডানে যাওয়া মানে কি? জি ভাইয়া। ডানে যাওয়া মানে হচ্ছে পটাশিয়াম ক্লোরেট ভেঙে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি করে। তার মানে কি উৎপাদ বৃদ্ধি পাবে না? এটা তো বিক্রিয়ক। কোন জি একটা ভাইয়া। বিক্রিয়া ডানে যাওয়া মানে হচ্ছে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া। বুঝছো? আর কোন একটা বিক্রিয়া বামে যাওয়া মানে কি জি বলতো? ভাইয়া। বামে যাওয়া মানে হচ্ছে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাওয়া। অর্থাৎ আমি যদি বলি কোন একটা বিক্রিয়া ডানে যাচ্ছে, তার মানে পটাশিয়াম ক্লোরাইড ভেঙে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হচ্ছে। আমি যদি বলি কোন একটা বিক্রিয়া বামে যাচ্ছে, তার মানে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করতেছে। এই বিষয়টা কি বোঝা গেছে ডানে বামের ব্যাপারটা? জি ভাইয়া, বুঝছি। মানে ডানে গেলে উৎপাদ বাড়বে, বামে গেলে বিক্রিয়ক বাড়বে। বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার খেয়াল করো যে কোন একটা বিক্রিয়া সাম্য অবস্থায় আছে। এই অবস্থায় তাপমাত্রা যদি তুমি পরিবর্তন করো, তখন বিক্রিয়াটা হয় ডান দিকে যাবে বা বাম দিকে যাবে, গিয়ে তাপের যে প্রভাবটা ছিল এই প্রভাবটা প্রশমিত হয়ে যাবে, তার মানে নিউট্রাল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটাই বলছে লাশাতেলির নীতির কথাটাই হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যে কোনো একটা যদি তুমি পরিবর্তন করো অথবা তিনটাই যদি পরিবর্তন করো, তাহলে এই বিক্রিয়াগুলা, দ্যাট মিনস সাম্য অবস্থাটা হয় ডানে যাবে বা বামে যাবে।
কখন ডানে যাবে কখন বামে যাবে ওইটা আমরা একটু পরে আসবো, কিন্তু কি বলছে, বিক্রিয়াটা বা সাম্যাবস্থাটা ডানে যাবে অথবা বামে যাবে, গিয়ে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলার যে প্রভাবটা ছিল সেটা প্রশমিত হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ভাই, কিন্তু এখানে তাপ, চাপ ও ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, এর মানে কি বুঝাইছে? এর মানে বুঝাইছে, ধরো তুমি তাপ বাড়াইলা, কোন একটা পাত্রে যদি তুমি তাপ বাড়াও তাহলে এটার কি একটা প্রভাব আছে না? কোন একটা পাত্রে জি যদি তুমি ভাইয়া। চাপ দাও, কোন একটা পাত্রে যদি তুমি চাপ দাও, মনে করো একটা বেলুনে, আচ্ছা বলো তো, একটা বেলুনে তুমি চাপ দিতেছো, তাহলে চাপ দিতে দিতে কি হইতে পারে? কি হতে পারে একদম, মানে বেলুনটা কি হয়ে ফুলবে। যাবে, সব হাওয়া বের হয়ে যাবে। হ্যাঁ, হাওয়া হাওয়া বের হয়ে যাবে, বা বেলুনটা হচ্ছে, হ্যাঁ, বেলুনটা হচ্ছে হাওয়া বের হয়ে যাবে, অথবা বেলুনটা ফেটেও যাইতে পারে, তাই না? জি ভাইয়া। তার মানে বিষয়টা হচ্ছে এটা, যে তুমি যে চাপ দিচ্ছ, এই চাপের যে একটা প্রভাব আছে, এই প্রভাবটা শেষ হয়ে যাবে। তার মানে তুমি চাপ দিলা, ওই চাপটা যে কোনো সামহাও চাপটা ভ্যানিশ হয়ে যাবে। তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, সামহাও তাপের প্রভাবটা বা তাপটা ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু ভ্যানিশটা হবে কিভাবে? ওই যে এখানে বলে দিছে, সাম্যাবস্থা হয় ডানে যাবে বা বামে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। এই, তাহলে এইখান থেকে একদম যদি আমি জিস্ট কথাটা বলি, সেটা হচ্ছে লাসাতেলের নীতিটা হচ্ছে, কোন একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, এই অবস্থায় যদি তুমি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলা পরিবর্তন করো, তাহলে বিক্রিয়াগুলা হয় ডানে যাবে বা বামে যাবে। এই, বুঝতে পারছো? এতটুকুই, এইটুকু মাথায় রাখলে হবে, বিক্রিয়াগুলা হয় ডানে যাবে অথবা বামে যাবে। এখন কখন ডানে যাবে কখন বামে যাবে এটা আমি এখন বলবো। ওকে? জি ভাইয়া। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো তো, বিক্রিয়া কত প্রকার? তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়া কত প্রকার? তাপ উৎপাদী বিক্রিয়া, হ্যাঁ, তাপহারী দুই বিক্রিয়ার নাম প্রকার। শুনছো? জি, দুই এটা প্রকার। জানি না। তাপ হ্যাঁ উৎপাদী হ্যাঁ হ্যাঁ বিক্রিয়া হ্যাঁ। আর একটু হচ্ছে তাপহারী বিক্রিয়া, নাম শুনছো? তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? জি ভাইয়া। তাপ ওই যে তাপ উৎপাদী, উৎপন্ন হয়। ভেরি গুড, তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান কি তারপরে হয়? বিক্রিয়া বাম থেকে ডানে না কিভাবে যেন সরে যায়। আচ্ছা, ওগুলাতে জি আসতেছি। ভাইয়া, কোনটা? হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মানটা পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, পজিটিভ হয় না? ডেল্টা এইচ এর মানটা হয় নেগেটিভ। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? যেমন একটা এক্সাম্পল আমি দিই, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। ওকে? তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া জি তৈরি ভাইয়া। করছে, এই বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান হয় -92 কিলো জুল। তার মানে এইটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। বুঝতে পারছো? কারণ এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, -92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। ওকে? জি ভাইয়া। ডেল্টা এইচ এর মানটা হয় নেগেটিভ। এই বিক্রিয়াটাকে ইচ্ছা করলে তুমি এইভাবে লিখতে পারতা, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো +92 কিলো জুল। মানে বিক্রিয়ার সাথে লিখলে প্লাস দিয়ে তাপ, কত তাপ উৎপন্ন হয়েছে সেটা লিখে, আর ডেল্টা এইচ দিয়ে লিখলে মাইনাস দিয়ে লিখে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবার খেয়াল করো, এখন আমরা পড়বো হচ্ছে তাপমাত্রার প্রভাব। 1 নাম্বার, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব। ওই যে আমরা বললাম না লাসাতিলের নীতি, তাপমাত্রা যদি পরিবর্তন করা হয় বিক্রিয়া হয় ডানে যাবে বা বামে যাবে। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা, তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা যদি বৃদ্ধি করো, বিক্রিয়া বাম দিকে আসবে। তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়া বামে যাবে, তাপমাত্রা যদি কমানো হয় বিক্রিয়া ডানে যাবে। কি বললাম? বাড়ানো হলে বামে যাবে, কমানো হলে ডানে যাবে। জি। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায়, তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু এটা এটা কোন বিক্রিয়ায়? তাপ উৎপাদী বিক্রিয়ায়। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা তাপ উৎপত্তি। বাড়ানো হইলে বিক্রিয়া বামে যাবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমানো হইলে ডানে যাবে।
এখন আমাকে একটু বলো তো, এই বিক্রিয়াটা দেখা, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া, এই বিক্রিয়াটা দেখে বলো তো, এই বিক্রিয়ায় যদি আমি তাপমাত্রা কমাই দেই তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? ডানে যাবে। তাপমাত্রা যদি কমাই দেওয়া হয়, তাপমাত্রা কমাই দিলে হ্যাঁ কি ভাইয়া, ডানে যাবে না? ডানে যাবে। আচ্ছা, তো ডানে যাওয়া মানে কি বলতো? বিক্রিয়কের পরিমাণ বাড়বে না উৎপাদের পরিমাণ বাড়বে? উৎপাদের পরিমাণ বাড়বে। ভেরি গুড। সো এই প্রশ্নটা আমি যদি একটু উল্টা ভাবে তোমাকে করি, যে একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি করার জন্য তোমার তাপমাত্রা বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে? না না ভাইয়া, মানে কি যেন কোশ্চেনটা আবার বলেন ভাইয়া। কোশ্চেনটা হচ্ছে, একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ তুমি বৃদ্ধি করতে চাও, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে নাকি তাপমাত্রা হ্রাস করতে হবে? তাপমাত্রা হ্রাস করতে হবে। জি, তাপমাত্রা হ্রাস করতে হবে। সো এটা মাথায় থাকবে। জি ভাইয়া। ওকে। আর তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া কাকে বলে? তাপ হারি তাপ বিক্রিয়া, হ্রাস হবে। তাপ হারি বিক্রিয়া কাকে বলে? তাপ হারি, তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? জানি না ভাইয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? জানি না ভাইয়া এটা। এইখানেই তো লেখা আছে তাপ উৎপাদী বিক্রিয়া, মাত্র বললাম। ও, এটা তো ফার্স্টে বললামই ভাইয়া, তাপ উৎপন্ন হয়। আচ্ছা, তাপ উৎপন্ন হয়, তাহলে তাপ হারি বিক্রিয়ায় কি আর হবে? তাপ হারিয়ে তাপ হ্রাস হয়। তাপ শোষণ হবে। একটাতে হচ্ছে তাপ উৎপন্ন হওয়া আর একটা হচ্ছে তাপ শোষণ হওয়া। শোষণ হবে। তাপ হারি বিক্রিয়ায় তাপের শোষণ হয়। আর ডেল্টা এইচ এর মানটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ভাইয়া পজিটিভ হওয়ার কথা না? জি, পজিটিভ হবে। উল্টা, তাপ হারি বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার উল্টা। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, মানে তুমি তাপ পাবা। আর তাপ হারি বিক্রিয়ায় সে বাইরে থেকে আরো তাপ নেয়, তাপ শোষণ হয়। তাপ শোষণ করে, রাইট। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মানটা হয় নেগেটিভ, তাপ হারি বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মানটা হয় পজিটিভ। ঠিক আছে? ভাইয়া, তাপ হ্রাস করা আর তাপ শোষণ করা দুইটা কি আলাদা? জি, আলাদা। তাপ শোষণ করা মানে হচ্ছে বাইরে অ্যাটমসফিয়ার থেকে নেয়া, মানে তুমি যে এই যে অক্সিজেন নিচ্ছ, এটা শোষণ করতেছো। ঠিক আছে? বাইরে থেকে যে তুমি অক্সিজেন নিচ্ছ জি ভাইয়া, ভেতরে, এটাকে বুঝছি। শোষণ করা বলে। ইনহেল করা, শোষণ করা। আর হ্রাস পাওয়া তো হ্রাস পাওয়া মানে কমে যাওয়া। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এই তাপমাত্রার প্রভাবটা হয় উল্টা। তার মানে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তুমি তাপমাত্রা যত বৃদ্ধি করবা, বিক্রিয়া তত ডান দিকে যাবে। তাপমাত্রা যত তুমি কমাবা, বিক্রিয়া তত বাম দিকে যাবে। একদম তাপোৎপাদী বিক্রিয়ার উল্টা। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে এইখানে এইখানে একটু বলি যে, মনে করো একটা বিক্রিয়া দিতেছে আমি, এ প্লাস বি বিক্রিয়া করে তোমার হচ্ছে সি প্লাস ডি তৈরি করলো। প্লাস হচ্ছে, প্লাস না, আমি বললাম এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মান হচ্ছে প্লাস প্লাস 10 কিলোজুল। তাহলে বলো তো এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া? তাপ হারি বিক্রিয়া। ভেরি গুড, এটা একটা তাপ হারি বিক্রিয়া। এবার মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনবা। প্রশ্নটা হচ্ছে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে চাও তুমি, উৎপাদ বৃদ্ধি করতে চাও, উৎপাদ বৃদ্ধি করতে চাও, তাহলে তাপমাত্রা হ্রাস করতে হবে নাকি বৃদ্ধি করতে হবে বলো?
হ্রাস করতে হবে। হ্রাস করতে হবে। কেন হ্রাস করতে হবে? কারণ হ্রাস করলে হচ্ছে ডান দিকে যাবে, আর তখন হচ্ছে উৎপাদটা বৃদ্ধি হবে। দেখো তো এখানে এটা ছিল, এই যে তাপমাত্রা হ্রাস করলে ডান দিকে যায়, এটা কার জন্য ছিল? ও, এটা তো তাপ উৎপাদের জন্য ছিল। জি, এটা ছিল তাপ উৎপাদনের জন্য। তাহলে তাপ হারির জন্য এটা কি উল্টা হবে না? ডান দিকে কখন যায় জি দেখো? ভাইয়া। তাপমাত্রা বাড়ালে। জি, তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলা হলে কি হবে? উৎপাদ বাড়বে কিভাবে? বিক্রিয়া ডানে যাবে। ভেরি গুড, মানে ডানে যাবে, ভেরি গুড, এই ডানে কারণে যাবে। উৎপাদটা বৃদ্ধি হবে। এক্স্যাক্টলি, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটা ডানে যাবে। কারণ কারণ কি? কারণ হচ্ছে লাসাতিলে এটাই বলছে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে সাম্যাবস্থাটা ডান দিকে যায়, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়। সো উৎপাদ বৃদ্ধি করতে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। তাহলে আমাকে একটু বলো তো, যে এই যে প্রথম যে বিক্রিয়াটা আছে 1 নাম্বার বিক্রিয়া, এই বিক্রিয়ায় তুমি যদি অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি করতে চাও, অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি করতে চাইলে, NH3 এর উৎপাদন বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা বাড়াইতে হবে না কমাইতে হবে? বুদ্ধি করে বলবা। আচ্ছা ভাই, 1 মিনিট একটু ভেবে বলি। তাপমাত্রা হ্রাস করতে হবে ভাইয়া। তাপমাত্রা হ্রাস করতে হবে। ভেরি গুড, তাপমাত্রা হ্রাস করতে হবে। কেন? কারণ এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ভেরি গুড। সো প্রথমেই তোমাকে বলে দিতে হবে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। দ্যাটস ওয়াই তাপমাত্রা হ্রাস করলে কি হবে বলো তো? ডানে যাবে। ভেরি গুড। কে ডানে যাবে? সাম্যাবস্থা ডান দিকে যাবে বা বিক্রিয়াটা ডান দিকে যাবে। সো ডান দিকে গেলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? সেকেন্ড, 2 নাম্বার, এটার ক্ষেত্রে কি হবে বলো তো? জি ভাইয়া। যদি SO3 সালফার ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, সো সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধি করার জন্য কি করবা? তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? ও, তাপমাত্রা SO3 এর জন্য। ভাইয়া SO3 এর, না, S3 এর জন্য হলে তো ভাই তাপমাত্রা হ্রাস করতে হবে। কেন? কারণ হচ্ছে এটা তো তাপ উৎপাদী বিক্রিয়া। ভেরি গুড, আর হচ্ছে উত্তর সঠিক। হ্রাস করলেই তো উৎপাদটা বৃদ্ধি হবে। জি, উত্তর হয়েছে। ঠিক আছে, ভেরি গুড। এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে যে এই যে 1 নাম্বার যে বিক্রিয়াটা আছে এটা হচ্ছে হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়ার উৎপাদন। তো হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। হেবার-বস, এগুলো এমসিকিউতে আসবে যে কোন পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়? হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। সো অ্যামোনিয়া উৎপাদন করতে হইলে, অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি করতে হইলে কি কি শর্ত প্রয়োগ করতে হবে? সো তাপমাত্রার ব্যাপারটা বললাম, তাপমাত্রাটা হ্রাস করতে হবে এবং এইখানে হেবার-বস পদ্ধতি অ্যামোনিয়া উৎপাদন করার জন্য 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। জি ভাইয়া। ওকে, সেকেন্ড আসি। সেকেন্ডটা হচ্ছে যে তাপমাত্রার প্রভাব তো বললাম, এরপর আসবো চাপের প্রভাব। কিসের প্রভাব? চাপ। চাপের প্রভাব। জি, চাপের প্রভাবের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবা এটার প্রভাবটা আছে গ্যাসিয়াস বস্তুর ক্ষেত্রে। গ্যাস, এমসিকিউতে আসতে পারে যে চাপের প্রভাব আছে কাদের ক্ষেত্রে? শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। জি ভাইয়া। আচ্ছা, চাপের প্রভাব আলোচনা করার সময় অবশ্যই মোল সংখ্যা কাউন্ট করতে হবে। মোল, মোল কাউন্ট করতে হবে। মোল, বিক্রিয়ক এবং উৎপাদের মোল কাউন্ট করতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, মোল কাউন্ট করতে হবে এবং হচ্ছে আহ, চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া যাবে যেদিকে মোল সংখ্যা কম।
এই কথাটা মনে রাখবা। চাপ বৃদ্ধি করা হইলে বিক্রিয়া যাবে যেদিকে মোল সংখ্যা কম, তাহলে চাপ হ্রাস করলে কোন দিকে যাবে? চাপ কমানো হলে যেদিকে মোল সংখ্যা বেশি। ভেরি গুড, যেদিকে মোল বেশি। সো তুমি একটা মনে রাখবা, তুমি যে কোনো একটা মনে রাখবা, জাস্ট হচ্ছে এটা মনে রাখো যে চাপের প্রভাব আছে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। চাপের প্রভাব আলোচনা করার সময় মোল কাউন্ট করতে হবে, বিক্রিয়াকে উৎপাদের মোল কাউন্ট করতে হবে। এরপর হচ্ছে চাপ বাড়ানো হইলে বিক্রিয়া যাবে যেদিকে মোল সংখ্যা কম। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এবার তাহলে আমাকে একটু বলো তো যে তাহলে এইখানে একটু বলো তো এটার ক্ষেত্রে কি হবে? এই 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে বিক্রিয়াটা ডানে যাবে না বামে যাবে? 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে এইখানে চাপ বৃদ্ধি করলে হ্যাঁ। ভাইয়া ডানে যাওয়ার কথা না, কেন? কারণ এইখানে মোল সংখ্যা বেশি না, এখানে তো 4 আর ওখানে 2। ভেরি গুড। তাহলে বিক্রিয়কে মোল সংখ্যা কত? বিক্রিয়কে মোল সংখ্যা হচ্ছে 4, উৎপাদে মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে আমি যদি চাপ দেই, এই বিক্রিয়ায় যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ভেরি গুড। আর যদি চাপ কমানো হয় তাহলে কি হবে বলো তো? চাপ কমানো হলে কোন দিকে বাম যাবে? দিকে যাবে। বাম দিকে যাবে। ভেরি গুড। সো আমি যদি তোমাকে প্রশ্ন এটা করতাম, মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনবা, যে অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি করতে হলে এই বিক্রিয়ায় চাপ বাড়াইতে হবে না কমাইতে হবে, এটা বলো। অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি করতে হইলে হ্যাঁ, এই বিক্রিয়ায় চাপ দিবা নাকি ভাইয়া চাপ এক হ্রাস মিনিট করবা? চাপ বৃদ্ধি করবা নাকি চাপ হ্রাস করবা? বৃদ্ধি করব। হ্যাঁ সারা। ভাইয়া চাপ বৃদ্ধি করতে হবে না? ভেরি গুড, চাপ বৃদ্ধি করতে হবে, চাপ বৃদ্ধি করতে হবে, তো সঠিক। ভাইয়া কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, চাপ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, চাপ বৃদ্ধি করতে হবে। তাহলে আমাকে একটু বলো 2 নাম্বার, 2 নাম্বার ক্ষেত্রে কি হবে? SO3 উৎপাদন বৃদ্ধি করতে হলে তাহলে কি করতে হবে? চাপ কি করতে হবে? বাড়াইতে হবে না কমাইতে হবে? SO3 উৎপাদন বৃদ্ধি করতে হলে হ্যাঁ, চাপ বাড়াইতে হবে না কমাইতে হবে? ভাইয়া দাঁড়ান এক মিনিট। হ্যাঁ দাঁড়ান হিসাব করে একটু বলি। বলো। আহ, হ্যাঁ চাপ হচ্ছে এটাই হচ্ছে বাড়াইতে হবে। ভেরি গুড। কেন? কারণ হচ্ছে চাপ বাড়াইলেই হচ্ছে আপনার ডান দিকে যাবে, আর ডান দিকে গেলে তো হচ্ছে SO3 টা বৃদ্ধি কেন হবে। ডান দিকে যাবে? কেন ডান দিকে যাবে? কারণ হচ্ছে ডান দিকে মোল সংখ্যা কম। ভেরি গুড। সো এগুলার যখন উত্তরগুলা লিখবা তখন এইভাবে লিখতে হবে যে বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 3 মোল, উৎপাদন মোল সংখ্যা হচ্ছে 2 মোল, যা কম। বিক্রিয়কের চেয়ে উৎপাদনের মোল সংখ্যা কম। সো এই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করতে হবে। চাপ বৃদ্ধি করলে লা-শাতিলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়াটা ডান দিকে যাবে এবং SO3 বা সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে তাপমাত্রার প্রভাব গেল, চাপের প্রভাব গেল, এবার হচ্ছে ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রা। সো ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে মনে রাখবা যে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে যত তুমি বিক্রিয়ক দিবা তত বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। তার মানে বিক্রিয়ক যত বৃদ্ধি করবা উৎপাদের পরিমাণ তত বাড়বে। বিক্রিয়ক যত বাড়বে উৎপাদও তত বাড়বে। বুঝছো? বিক্রিয়ক যত বাড়বে জি ভাইয়া। উৎপাদ তত বাড়বে। সো আমি যদি বলি এইখানে 1 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে, 1 নাম্বার ক্ষেত্রে, 1 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে যে অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি করতে হলে তাহলে কি করবা? কার ঘনমাত্রা বৃদ্ধি করবা? বিক্রিয়ক বাড়াতে হবে।
ভেরি গুড। সো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। যদি বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? জি ভাইয়া, মানে ঘনমাত্রার ক্ষেত্রে ভাইয়া যদি উৎপাদ বৃদ্ধি করতে হয় তখন হচ্ছে বিক্রিয়াও বৃদ্ধি করতে হবে। ভেরি গুড। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কমার্শিয়ালি যখন চিন্তা করব তখন হচ্ছে আমরা সবসময় কি মাথায় রাখি? এখন চিন্তা করো যে কমার্শিয়ালি যদি আমি চিন্তা করি তাহলে আমি তো চাবো যে যত কম বিক্রিয়ক দিয়ে যত বেশি উৎপাদ পাওয়া যায়, তাই না? জি ভাইয়া। সো এটার জন্য যেটা করা হয়, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করা হয় না, উল্টা এখানে যে উৎপাদ তৈরি হবে এই উৎপাদটা সরিয়ে ফেলা হয়। সরিয়ে ফেলা হয়, হ্যাঁ, উৎপাদটা সরিয়ে ফেলা হয়। বুঝতে পারছো? সরিয়ে ফেললে কি হবে? জি সরিয়ে যদি ভাইয়া। ফেলো তাহলে এইখানে উৎপাদের পরিমাণ কি কমে গেল না? জি ভাইয়া। তাহলে উৎপাদের পরিমাণ কমে গেলে তখন আবার এই যে আমরা তো জানি সাম্যাবস্থায় কি থাকে, বিক্রিয়কও থাকে উৎপাদও থাকে, তখন বাকি অবশিষ্ট যে বিক্রিয়ক ছিল ওই বিক্রিয়ক গুলা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। এটা কি বুঝাইতে পারছি? ভাইয়া লাস্টের কথাটা বুঝি নাই, মানে আচ্ছা, এটা সরাই ফেললে তো বিক্রিয়ক বেশি হয়ে হ্যাঁ, যাবে না? না একটু বলি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। একটা জিনিস চিন্তা করো, এই যে উভমুখী বিক্রিয়াটা আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, তো নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো। তো তৈরি যদি করে তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে যদি সাম্য অবস্থায় যায় তখন কি নাইট্রোজেন হাইড্রোজেন সাম্য অবস্থায় বিক্রিয়কও থাকে উৎপাদও থাকে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি এইখান থেকে যদি অ্যামোনিয়া সরাই ফেলি তাহলে উৎপাদের পরিমাণ কি কমে গেল না? জি ভাইয়া। আচ্ছা, যদি এটার পরিমাণ কমে যায় তখন কি করবে? এই যে আমার অবশিষ্ট যে নাইট্রোজেন হাইড্রোজেন ছিল বা হচ্ছে আমার এইখানে যে নাইট্রোজেন হাইড্রোজেন আছে এরা তখন আবার বিক্রিয়া করবে, করে তখন হচ্ছে এই যে অ্যামোনিয়ার ঘাটতিটা পূরণ করে দিবে। বুঝছো? তাহলে অ্যামোনিয়ার ঘাটতি যদি পূরণ করে জি দেয় ভাইয়া। আমি আরো বেশি অ্যামোনিয়া পাইলাম, আবার সরাই ফেললাম, আবার এখানে ঘাটতি তৈরি হলো, তখন আরো বাকি যে নাইট্রোজেন হাইড্রোজেন থাকবে তারা আবার বিক্রিয়া করবে, করে হচ্ছে আবার অ্যামোনিয়া তৈরি করবে। এইভাবে অ্যামোনিয়ার উৎপাদন বা উৎপাদের পরিমাণ বৃদ্ধি করা যায়। বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আচ্ছা, একটু ব্রেক দিব, 5 মিনিটের একটু ব্রেক দিব, ব্রেক লাগবে? না ভাইয়া, পড়ানো সমস্যা নাই। সমস্যা নাই। আচ্ছা, লাসাতে লিমিট এটা বোঝা গেছে। ভাইয়া কথা শোনা যাচ্ছে না। বললাম লাসাতে লিমিট এটা বোঝা গেছে। জি ভাইয়া বুঝতে পারছি। ও ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। জি সেটা বলো। হচ্ছে আমরা তো জানি যে সাম্য অবস্থায় সম্মুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া তো সমান থাকে, তাই না? জি, বিক্রিয়ার হার, সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎ বিক্রিয়ার হার সমান থাকে। জি, বলো। হ্যাঁ, তো ভাই এর আগের স্লাইডে আপনি হচ্ছে লিখছিলেন না যে 10 মোল, মানে এর আগের স্লাইডে আপনি হচ্ছে বিক্রিয়ায় 10 মোল লিখছিলেন আর হচ্ছে উৎপাদে 2 মোল আর 2 মোল উৎপন্ন হয়েছে। তো এইখানে সমান উৎপন্ন হওয়ার কথা না, যে বিক্রিয়কে যত মোল উৎপন্ন হবে উৎপাদেও তো অত মোলই উৎপন্ন হওয়ার কথা না? চমৎকার একটা প্রশ্ন করছো, ভেরি গুড। চমৎকার একটা প্রশ্ন করছো। আমি হচ্ছে এই জিনিসটা একটু বলি। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, সো দেখো, এই যে বোঝাচ্ছি, এ থেকে মনে করো বি তৈরি হচ্ছে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমি লিখছিলাম কি এটা 10 এটা 2, এটাই লিখছিলাম না? এখন তুমি বলতে চাচ্ছ যে এটাও জি যদি 10 ভাইয়া। থাকে এটাও তো 10 হওয়ার কথা নাকি? এটাই তো তোমার প্রশ্ন। জি ভাইয়া। আচ্ছা দেখো, এটা জি হচ্ছে ভাইয়া। কি এই যে 10 মোলার,
2 মোলার, এগুলা কি? এগুলা হচ্ছে ঘনমাত্রা। এগুলা কি? ঘনমাত্রা, তাদের পরিমাণ। আর ঘনমাত্রা। আর সাম্যাবস্থা মানে কি? সম্মুখ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। ঘনমাত্রা কিন্তু সমান না। ঘনমাত্রা সমান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সাম্যাবস্থা মানে হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎ বিক্রিয়ার হারটা সমান। তার মানে তার মানে এরা যদি রাসায়নিক সাম্যাবস্থায় যায় তখন এদের সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হবে। এখন ধরে নাও যে সম্মুখ বিক্রিয়ার হার, ভালো করে দেখো, সম্মুখ বিক্রিয়ার হার আমি ধরে নিলাম 2 মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে পশ্চাৎ বিক্রিয়ার হার কত হবে? ভাইয়া সেমই হবে। ভেরি গুড, 2 মোল পার লিটার পার সেকেন্ড। ভেরি গুড। তার মানে আমি যদি রাসায়নিক সাম্যাবস্থায় বলি যে সাম্যাবস্থা উপনীত হয়েছে, তাহলে সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। তার মানে 2 মোল পার লিটার পার সেকেন্ড, যেটাকে আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি 2 মোলার পার সেকেন্ড, 2 মোলার পার সেকেন্ড। বুঝতে পারতেছো কি? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো। এ আছে মনে করো শুরুতে, আমি ধরলাম শুরুতে এ আছে 10 মোলার, বি আছে ধরে নিলাম 2 মোলার আছে শুরুতে। এখন বলো তো সম্মুখ বিক্রিয়ার হার 2 মোলার পার সেকেন্ড, এই কথাটার মানে কি? ভাইয়া প্রতি সেকেন্ডে বি মৌলের হচ্ছে ঘনমাত্রা 2। আবার একটু বলো। ভাইয়া কথা শুন। হ্যাঁ, ভাইয়া বলছি যে প্রতি সেকেন্ডে বি মৌলের ঘনমাত্রা হচ্ছে 2। আচ্ছা, প্রতি সেকেন্ডে 2 মোলার এ থেকে বি হয়, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, তার মানে মনে করো 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর কি হবে? সম্মুখ বিক্রিয়ার হার। সম্মুখ বিক্রিয়ার হার মানে কি? এ থেকে বি তৈরি হচ্ছে, এটাই তো সম্মুখ বিক্রিয়া। এ থেকে বি জি তৈরি ভাইয়া। হচ্ছে, এটাই সম্মুখ বিক্রিয়া। তাহলে 1 সেকেন্ড পরে এ কতটুকু থাকবে বলো তো? 1 সেকেন্ড পরে? ভাইয়া কি বলেন, 1 সেকেন্ড পরে? জি, 1 সেকেন্ড পরে এর পরিমাণ কতটুকু হবে বলো তো? ভাইয়া ওই যে সূত্র ওয়াইজ লিখবো না? না 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 না, এই যে, বিক্রিয়ার হার কতটুকু হবে এটা? এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে দেখো সম্মুখ বিক্রিয়ার হার কত? 2 মোলার পার সেকেন্ড, মানে কি 1 সেকেন্ড পরে 2 মোলার এ থেকে বি তৈরি হয়। তাহলে ছিল 10 মোলার, তাহলে 2 জি মোলার যদি ভাইয়া। চলে যায় তাহলে এটা থাকবে কত? 8 মোলার থাকবে না? 8 মোলার। আর জি বি, ভাইয়া। আর বি, বি তো 2 মোলার আরো তৈরি হলো, আগে ছিল 2 মোলার, এখন আরো 2 মোলার আসলো। তাহলে কত হবে? 2 প্লাস 2 সমান সমান কত হবে? 4 মোলার। বুঝতে পারছো? জি তো ভাইয়া। এই অবস্থায় পশ্চাৎ বিক্রিয়ার হার, পশ্চাৎ বিক্রিয়ার হারও কি সেম না? 2 মোলার পার সেকেন্ড। জি তাহলে ভাইয়া। পশ্চাৎ বিক্রিয়ার হার 2 মোলার পার সেকেন্ড, এই কথাটা মানে কি বোঝো? বলো, পশ্চাৎ বিক্রিয়ার হার 2 মোলার পার সেকেন্ড, এই কথাটা মানে কি বোঝো? মানে ভাইয়া এটাও তো বোঝাচ্ছে যে বি এর ঘনমাত্রা 2 মোলার। হ্যাঁ হ্যাঁ, তাহলে পশ্চাৎ বিক্রিয়ার হার 2 মোলার পার সেকেন্ড, এই কথাটা মানে কি বুঝবা? যে 1 সেকেন্ড পর 2 মোলার বি থেকে এ তৈরি হবে, তাই না?
জি ভাইয়া। তাহলে এইখানেও কি পরিমাণটা কমে যাবে না? 4 মোলার ছিল, সেখান থেকে আরো 2 মোলার চলে গেল, তাহলে থাকবে কত? 2 মোলার। জি আবার ভাইয়া। এখানে ছিল 8 মোলার, সাথে আরো 2 মোলার যুক্ত হইলো, তাহলে হবে 10 মোলার। বুঝতে পারছো? বুঝছো? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া বুঝছি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আগেও ছিল 10 মোলার, এটা ছিল 2 মোলার, তাহলে সাম্যাবস্থায় থাকার পরেও এরা 10 মোলারই আছে, 2 মোলারই আছে, এদের পরিমাণ কি কোনো পরিবর্তন হয়েছে? না। পরিবর্তন হয়েছে? না হয় নাই। আচ্ছা, এটা আর পরিবর্তন হবেও না। ওই যে আমরা বললাম না, রাসায়নিক সাম্যাবস্থায় একবার উপনীত হইলে সেটা আজীবন এভাবে চলতেই থাকবে। বুঝতে পারছো? এদের ঘনমাত্রা জি আর ভাইয়া পরিবর্তন বুঝতে হবে না। পারছি। জি ভাইয়া বুঝছি এটা। আমার লাইটটা জ্বালাও। হ্যাঁ সারা, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ওকে। আচ্ছা, হ্যাঁ সারা, এইটা একটু পড়ো তো, এই সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন। সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনটা পড়ো। হ্যাঁ সারা, হ্যালো হ্যালো। জি ভাইয়া। ভাইয়া বললাম যে আপনি হচ্ছে আগে বুঝায় দেন, কারণ হচ্ছে রিডিং পড়লে তো আমি বুঝবো না। না, এটা তো পড়ানো হয়েছে আপু, এটা পড়াইলাম মাত্র। এই যে এটা পড়বা, ও এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রিডিং এই পড়তেছি। বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা পড়বা, এটা হচ্ছে এই যে এই বিক্রিয়াটা পড়বা। হ্যাঁ, এই বিক্রিয়াটা পড়বা, আর হচ্ছে এই যে এইখান থেকে পড়বা। এগুলা দেখো, এগুলো মেডিকেলে কিন্তু প্রচুর আসে। জাস্ট হচ্ছে এই বিক্রিয়াটা দেখো, আর হচ্ছে এই কথাগুলা দেখো বোঝো কিনা। হ্যাঁ সারা, বুঝতেছো? জি ভাইয়া। দেখো কোন জায়গাটা বোঝো না, এটা আমাকে একটু জানো। হ্যাঁ, 3 নাম্বারটা বুঝি নাই। 4 নাম্বারটা বুঝছো? না ভাইয়া, 3 4। 4 নাম্বারটা ভাইয়া তার রাশি সংগঠিত হয়। 4 নাম্বারটা একটু বলতে হবে। আর ভাইয়া, প্রভাবক ব্যবহার করে বিক্রিয়ার গতি বাড়ানো হয় মানে? আচ্ছা বলতেছি।
আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে যে আমার এই যে সালফার ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, দেখা যায়। জি ভাইয়া। আর এই সালফার ডাইঅক্সাইডটা তৈরি করা হয় হচ্ছে তোমার সালফারের সাথে, সালফার প্লাস অক্সিজেন রিঅ্যাকশন করে সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়। পরবর্তীতে সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়। পরবর্তীতে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যত জি পরিমাণে ভাইয়া। সালফার ডাইঅক্সাইড তৈরি করতে পারবা, তত বেশি সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে পারবা, তত বেশি সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারবা। তাই সালফিউরিক অ্যাসিড উৎপাদনের জন্য সালফার ডাইঅক্সাইড যত তুমি উৎপাদন করতে পারবা, সালফিউরিক অ্যাসিড তত বেশি উৎপাদন করানো সম্ভব, বুঝছো? তার মানে সালফার ডাইঅক্সাইড যত বেশি উৎপন্ন করবা, সালফিউরিক অ্যাসিড তত বেশি উৎপন্ন হবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন কথা হচ্ছে সালফার ডাইঅক্সাইডটা কিভাবে তৈরি করা হচ্ছে? সালফারের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করে করানো হচ্ছে না? জি ভাইয়া। তাই এইখানে যেটা বলছে যে বাতাসে অক্সিজেন যেহেতু সহজলভ্য, সেহেতু শিল্প ক্ষেত্রে এই বিক্রিয়ার জন্য হিসাবকৃত পরিমাণের তুলনায় প্রায় 3 গুণ বাতাস বিক্রিয়াস্থলে প্রবেশ করানো হয় যাতে সালফার ডাইঅক্সাইড জারিত হয়। তো একটু খেয়াল করো যে এই যে সালফার ডাইঅক্সাইড এইখানে অক্সিজেন রিঅ্যাকশন করে, সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের সময় অক্সিজেন রিঅ্যাকশন করে। আমরা একটু আগে পড়লাম না যে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হইলে বিক্রিয়া ডান দিকে যায়, মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হইলে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। একটু আগে জি বললাম না? ভাইয়া। এই জন্য এটা বলছে যে অক্সিজেনের ঘনমাত্রা বৃদ্ধি করানো হয়, যেহেতু অক্সিজেনটা বাইরে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়া হয়। আর যত তুমি অক্সিজেন দিবা তত সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে সালফিউরিক অ্যাসিডের পরিমাণও বৃদ্ধি পাবে। বুঝছো কি কথাটা? জি ভাইয়া। কিন্তু এখানে SO2 জারিত হয় বলতে কি বুঝাইছে? এই যে প্রবেশ করানো হয় যাতে এই যে অধিক এটা, পরিমাণ SO2। এই যে এই বিক্রিয়াটা বোঝানো হয়েছে যে এখানে অক্সিজেন দ্বারা সালফার ডাইঅক্সাইড জারিত হয়, এখানে অক্সিজেন দ্বারা সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। এটাই বোঝানো হয়েছে যে যত অক্সিজেন দিবা তত অক্সিজেন দ্বারা সালফার ডাইঅক্সাইড জারিত মানে হবে। এই মানে অক্সিজেন যোগ করাকেই হচ্ছে এখানে অক্সিজেন জারিত করা বোঝাচ্ছে। না, অক্সিজেন যোগ করাটাই হচ্ছে মানে বিক্রিয়াস্থলে বাতাস প্রবেশ করানো, এটা বোঝাচ্ছে। আর জারিত করা হয় মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড জারিত হয় আর কি, অক্সিজেন দ্বারা জারিত হয়। এই মানে বিক্রিয়া করে, এই আর কি। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা না জিনিস ভাই, এই লাইনটার অর্থ মানে এই যে বলছে যে SO2 সালফার ডাই অক্সাইড জারিত হয়, এই লাইনটার মানে কি? মানে সালফার ডাই অক্সাইডে কি হচ্ছে, জারিত হচ্ছে মানে? আচ্ছা মানে জারক, অক্সিজেন যুক্ত হচ্ছে, এটাকে বলতেছে যে? না, আচ্ছা জারক বিজারক তো আমরা বুঝি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এইখানে এখানে অক্সিজেনটা হয় জারক, এখানে অক্সিজেনটা জারক আর সালফার ও, ডাইঅক্সাইডটা এই হচ্ছে জন্য বিজারক। বলছে জারিত হচ্ছে। জি, আর বিজারক জারিত হয়, বিজারক জারিত হয় আর জারক হচ্ছে বিজারিত হয়। তো এই জন্যই বলছে যে অক্সিজেনের জি সাথে ভাইয়া, সালফার বুঝতে ডাইঅক্সাইড পারছি। যখন বিক্রিয়া করে তখন সালফার ডাইঅক্সাইডটা জারিত হয়। জি ভাইয়া। বুঝছো? আচ্ছা, আরেকটা কি বললা, প্রভাবকের ব্যাপারে কি বললা? এই যে প্রভাবক ব্যবহার করেও বিক্রিয়ার গতি বাড়ানো যায়, এটা দ্বারা কি বুঝাইছে? আচ্ছা, প্রভাবক কি এটা নিয়ে তো এখনো পড়াই নাই, তোমার কি আইডিয়া আছে প্রভাবক? না ভাইয়া। আচ্ছা, প্রভাবক হচ্ছে ওই সকল পদার্থ যারা বিক্রিয়ার হার, যারা বিক্রিয়ার হার বৃদ্ধি বা হ্রাস করে, ঠিক আছে। প্রভাবক হচ্ছে ওই সকল পদার্থ যারা বিক্রিয়ার হারকে বাড়ায়, মানে বিক্রিয়ার গতি বাড়ায় অথবা কমায় দেয়। তার মানে ধরো এরা হচ্ছে আহ, এদেরকে বলা হয় হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবক বা প্রোমোটার। আচ্ছা, মানে এটা হচ্ছে অনুঘটকও বলে, অনুঘটক।
মানে এই যে বিয়ে শাদিতে ঘটক কি করে বলতো? বিয়ে শাদিতে বিয়ে বর পক্ষ এবং কনে পক্ষকে একসাথে করে দেয় না? বা হচ্ছে একটা জি বিয়ে ভাইয়া। খুব দ্রুত করে দেয় না? একটা ঘটকের জন্যই কি হয়, একটা বিয়ে শাদী জি খুব দ্রুত ভাইয়া। হয় বা অনেক দেরিতে হয়, এরকম আর কি ঘটকের মতো কাজ করে প্রবক্তা। যেমন যেমন হচ্ছে এই বিক্রিয়াটাই এই বিক্রিয়াটা হতে ধরো তোমার যদি 10 মিনিট সময় লাগে, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে যদি সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, এটা হতে যদি তোমার 10 মিনিট সময় লাগে, তো এইখানে যদি তুমি হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করো তাহলে দেখবে এই বিক্রিয়াটা 2 মিনিটে হয়ে গেছে। এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলতেছি যে এই বিক্রিয়াটা তোমার নর্মালি জি হতে ভাইয়া, বুঝতে মনে পারছি। করো 10 মিনিট সময় লাগে, কিন্তু তুমি যদি এখানে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করো তাহলে বিক্রিয়াটা 2 মিনিটেই হয়ে যাবে। তুমি বিক্রিয়াটা অনেক দ্রুত করবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এই জিনিসটাই হচ্ছে প্রবকের কাজ। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আশা করি এগুলো পারা যাবে। জি ভাইয়া, ভাই এই কোশ্চেনটা কিভাবে আসবে বা কিভাবে অ্যান্সার করতে হবে? আচ্ছা, মানে এই এটা কি, মানে এই এক্স্যাক্টলি যে এগুলো। বলতেছি। এই প্রশ্নটা আসবে হচ্ছে তোমার এই বিক্রিয়াটা দেয়া থাকবে। হ্যাঁ, এই বিক্রিয়াটা দেয়া থাকবে, দিয়ে বলবে শিল্পক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের উৎপাদন বৃদ্ধি করার জন্য, বা এইভাবে আসতে পারে যে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি করার জন্য কি কি শর্ত প্রয়োগ করতে হবে, এরকম। জি ভাইয়া। বুঝতে পারছো কিভাবে আসবে প্রশ্ন? জি ভাইয়া, বলছি। এই যে প্রশ্ন আসবে এইভাবে, সাম্যাবস্থায় এইভাবে আসতে পারে, সাম্যাবস্থায় বাণিজ্যিক প্রয়োগ। তার মানে হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধি করার জন্য কি কি শর্ত প্রয়োগ করতে হবে। তো এই যে এইখানে কি কি শর্ত বলছিলাম বলো তো? হ্যাঁ, ওই যে তোমার এই যে এইখানে যেগুলো লেখা আছে এগুলোই দিব না? জি। সারা বলো তাহলে কিভাবে লিখবা, সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধি করার জন্য কি কি শর্ত প্রয়োগ করতে হবে। ও আচ্ছা, আমাকে বলতে বলছেন। আম SO3 উৎপাদন বৃদ্ধি করতে হলে তাপমাত্রা হ্রাস করতে হবে, চাপ বাড়াতে হবে। আরেকটা কি ঘনমাত্রার ব্যাপারটা বলো। ঘনমাত্রায় ভাইয়া বিক্রিয়কের পরিমাণ বাড়াতে হবে। আচ্ছা, ঘনমাত্রা বিক্রিয়কের পরিমাণ যদি বৃদ্ধি না করো তাহলে কিভাবে করা যেতে পারে? উৎপাদের পরিমাণ হ্রাস করে। উৎপাদের পরিমাণ হ্রাস করে বা উৎপাদ তৈরি হওয়ার পর বিক্রিয়াস্থল থেকে উৎপাদ সরিয়ে ফেলে। জি বুঝছো? ভাইয়া। ভাইয়া, এই যে এই কয়েকটা পয়েন্ট কি, মানে এই কয়েকটা পয়েন্ট লিখে দিব, নাকি হচ্ছে ওই যে মাত্র দেখলাম যে অনেক লম্বা লম্বা লিখা, ওগুলা দিব? জি জি, মানে এই কথাগুলাই ওইখানে হচ্ছে লম্বা লম্বা করে লিখছে। এই এই যে যেমন দেখো প্রথমটা কি, তাপমাত্রা হ্রাস করতে হবে, এরপর কি চাপ বৃদ্ধি করতে হবে, আর হচ্ছে বিক্রিয়াস্থল থেকে SO3 কে সরিয়ে নিতে হবে, সরিয়ে নিতে হবে, অথবা ওইখানে আর একটা কি লেখা আছে যে যেহেতু অক্সিজেন সহজলভ্য তাই বিক্রিয়াস্থলে অক্সিজেন প্রবেশ করাইতে হবে, এটাই লেখা আছে না? জি ভাইয়া। দেখো আমরা আবার একটু ঘুরে আসি ওই জায়গাটাতে কি কি লেখা আছে। এই কথাগুলাই ওইখানে এলাবোরেট করে লেখা আছে। দেখো প্রথমটা, তাহলে দেখো এখানে প্রথমটা কি লেখা আছে, 1 নাম্বার, এই যে দেখো আহ, ভাইয়া, যেহেতু, মাঝখানে একটা কি যেন আসছে, বক্সের মতো দেখা যাচ্ছে। আচ্ছা ওয়েট 1 মিনিট।
হ্যাঁ সারা দেখা যাচ্ছে? জি ভাইয়া। দেখো তো 1 নাম্বার কি লেখা আছে? ভাই স্ক্রিন চলে গেল। দেখো 1 নাম্বার কি লেখা আছে? উম, বিক্রিয়া উপমুখী এবং তাপ উৎপাদী, হ্যাঁ, তাই নিম্ন তাপমাত্রায় SO3 এর উৎপাদন বাড়বে। তবে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া ধীর গতিতে অগ্রসর হয় বলে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। হ্যাঁ এইটুকু বুঝছো কিনা? এই এই পরের লাইনটুকু বাদ দাও। হ্যাঁ তবে এই যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভাই ওইটুকু বুঝছি। ওকে। এরপরে খেয়াল করো, তাপমাত্রা যদি কমানো হয়, তাপমাত্রা যদি কমানো হয় তাহলে কিন্তু বিক্রিয়ার হার কমে যায়, তাই না? তাপমাত্রা কমানো হলে বিক্রিয়ার হার জি কমে যায়। ভাইয়া। আমরা গত ক্লাসে পড়ছিলাম না যে তাপমাত্রা বাড়ানো হলে, প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তাহলে তাপমাত্রা কমানো হইলেও তো বিক্রিয়ার হার কমে যাবে, তাই জি না? ভাইয়া। তো যদি নিম্ন জি ভাইয়া। তাপমাত্রা প্রয়োগ করো তাহলে বিক্রিয়ার হার কমে যায়, আর বিক্রিয়ার হার যেহেতু কমে যায় তাহলে বিক্রিয়াটা হইতে অনেক বেশি সময় লাগবে, তার মানে প্রোডাকশন হইতে, উৎপাদন হইতে অনেক বেশি সময় লাগবে। তাই বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য, বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য প্রভাবক ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা একটু আগে বললাম প্রভাবক হচ্ছে ওই সকল বস্তু যারা বিক্রিয়ার গতি বাড়ায় বা কমায়। সো নিম্ন তাপমাত্রা প্রয়োগ করা যখন হয় তখন বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য আবার প্রভাবক ব্যবহার করা হয়। ঠিক আছে, সো এখানে প্রভাবক হিসেবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ব্যবহার জি করা ভাই। হয়। বুঝতে পারছো? আর তাপমাত্রাটা থাকে ওই যে 450 থেকে 550 ডিগ্রি জি সেলসিয়াস। ভাই। এই, এবং এই তাপমাত্রাটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। এই তাপমাত্রাটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা, অর্থাৎ প্রয়োজনীয় তাপমাত্রা, যেটা দিলে, যে তাপমাত্রাটা দিলে সর্বোচ্চ পরিমাণে উৎপাদ পাওয়া সম্ভব, সেটাই হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা। বুঝতে পারছো? জি ভাইয়া। এরপরে চাপের একটা ব্যাপার ছিল না? চাপের কথা কি বলা ছিল? যে চাপ বাড়াইতে হবে, তাই না? জি ভাইয়া। তাহলে দেখো এই যে সমীকরণ থেকে বোঝা যায়, এই লাইনটা একটু পড়ো, যে বিক্রিয়াটি মোলার আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয়। অর্থাৎ এই যে দেখো, এত কিছু দরকার নাই, এই যে অর্থাৎ যতই চাপ বাড়ানো যায় ততই SO3 এর উৎপাদনের শতকরা হার বাড়ানো যায়। তার মানে SO3 এর উৎপাদন বাড়ানো যায়, যতই চাপ বাড়ানো যায় ততই SO3 উৎপাদন বাড়ানো যায়। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, পরের যে কথাগুলো আছে এগুলো দরকার নাই। আমরা যে কথাগুলো বলছি ওগুলা বলবা, যে বিক্রিয়কে মোল সংখ্যা হচ্ছে টোটাল 3 মোল, আর উৎপাদে হচ্ছে 2 মোল। যেহেতু উৎপাদে মোল সংখ্যা কম, তাই এই বিক্রিয়ায় চাপ বাড়ানো হয়। চাপ বাড়ানো হইলে লাসাতিল নিউটন যে বিক্রিয়াটা ডান দিকে যায় এবং উৎপাদ বৃদ্ধি পায়। বুঝতে পারছো? জি ভাইয়া। এই আরেকটা পয়েন্টে আছে ওই যে অক্সিজেনের যে ব্যাপারটা, যে এইখানে বিক্রিয়ক, বিক্রিয়ক কি অক্সিজেন না? সো বিক্রিয়কের ঘনমাত্রা যত তুমি বাড়াবা উৎপাদের ঘনমাত্রা কি হবে? বাড়বে না? জি ভাইয়া। এই জন্য এটা এইখানে এইভাবে লিখছে ওই কথাটা, যে ডিরেক্টলি এইভাবে লিখে নাই যে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বাড়বে। এরা লিখছে এইভাবে যে বিক্রিয়াস্থলে, এই যে বিক্রিয়াস্থলে 3 গুণ বাতাস, মানে অক্সিজেন প্রবেশ করানো হয়। 3 গুণ বাতাস বা অক্সিজেন প্রবেশ করানো হয় যাতে অধিক পরিমাণে SO2 জারিত হয়। আর SO2 যত জারিত হবে, এই যে দেখো SO2, এটা হচ্ছে SO2। সো SO2 যত জারিত হবে তত SO3 তৈরি হবে। বুঝতে পেরেছো? কথাগুলো একটু ঘুরাই লিখছে। জি ভাইয়া। বুঝতে পেরেছো কি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এই ছিল এখান থেকে এই ব্যাপারগুলা। আহ এরপরে হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা আসলে শুরু হবে আর কি, ভর ক্রিয়া সূত্র। এটা আজকে থাক, ভর ক্রিয়া সূত্রটা আগামী ক্লাসে বলি। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি একটু কি কি পড়বা সেটা আমি একটু বলে দেই। দেখো দুইটা ক্লাসে, দুইটা ক্লাসে বেসিক্যালি আমরা রাসায়নিক বিক্রিয়ার একমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া পড়ছি। তারপর হচ্ছে এইখানে আমরা বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারটা পড়ছি, বিক্রিয়ার হারটা একটু ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে আমরা বিক্রিয়া হারের একটা গাণিতিক রূপ দেখছি। এরপরে বিক্রিয়া হার কি কি জিনিসের উপর নির্ভর করে সেটা দেখছি।
এরপরে দেখলাম হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এটা একটু ভালো করে পড়বা, রাসায়নিক সাম্যাবস্থাটা। রাসায়নিক সাম্যাবস্থার বই থেকে, ওই যে কবির স্যারের বই থেকে একটু রাসায়নিক সাম্যাবস্থাটা পড়বা। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো আজকে পড়লাম, এটা একটু পড়বা। এরপর হচ্ছে লাসাতিলের নীতিটা পড়বা, এবং হচ্ছে সাম্যাবস্থার বাণিজ্যিক প্রয়োগ। লাসাতিলের নীতিটা দিয়ে যে বাণিজ্যিক প্রয়োগগুলো আছে এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। সারা কি ওই বই থেকে পড়তেছো তো এগুলো নাকি? আমি একটা কিন্তু দিছি, ওই জি পিডিএফ দিছি। ভাইয়া পড়তেছি। আচ্ছা, পড়ার পরে যদি কোনো হ্যাঁ কিছু ভাইয়া না ওটা বোঝো ডাউনলোড করে নিচ্ছি। ওটা একটু আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে, ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, নেক্সট কবে ক্লাস? তুমি পড়া যখনই শেষ করবা